বন্ধুরা, বাংলাদেশ থেকে ভারতে একের পর এক ফোন কল আসছে। একটা নয়, দুটো নয়, প্রতিদিন ফোনের ওপর ফোন, কিন্তু ভারত থেকে কোনো প্রতিক্রিয়াই নেই। ফোন তোলা হচ্ছে না, বাংলাদেশ যে চিঠিগুলো পাঠাচ্ছে তারও উত্তর দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি বাংলাদেশ সরকারকে গভীর ভয়ের মধ্যে ফেলেছে, কারণ ওটিতে বাংলাদেশ সরকার একটা অনুমান করেছিল চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সবচেয়ে সংবেদনশীল চিকেন নেক এলাকার কাছাকাছি তিস্তা নদীর প্রকল্প চীনের হাতে তুলে দিলে সেটা ভারতের জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াবে বলে তারা ভেবেছিল। তাহলে ভারত চাপের মুখে পড়ে বাংলাদেশের কথা না শুনে পারবে না, এমন একটা ভ্রম ছিল তাদের। কিন্তু এখন পরিস্থিতি পুরো উল্টে গেছে। ভারত বাংলাদেশের পায়ে আসবে না, বরং এখন বাংলাদেশই ভারতের পায়ে আসছে। অন্তত দুই দেশের মধ্যে একটা বৈঠক হোক, এই দাবিতে বাংলাদেশ সরকার খুব জোরালো চেষ্টা চালাচ্ছে, ফোন করছে, চিঠি পাঠাচ্ছে, কিন্তু ভারত সেসব চেষ্টাকে একদমই গুরুত্ব দিচ্ছে না। এটা কোনো বাইরের লোকের কথা নয়, সম্প্রতি বাংলাদেশের মিডিয়াই এই বিষয়টা খোলাখুলি বলেছে। ভারত এখন নদীর জলকে অস্ত্র বানিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, এমনটাই তারা লিখেছে। এর কারণ খুব স্পষ্ট। 2026 সালে ভারত বাংলাদেশের মধ্যে 30 বছরের পুরনো গঙ্গা নদীর জল ভাগাভাগির চুক্তি শেষ হয়ে যাবে। চুক্তি শেষ হওয়ার পর ভারতের বাংলাদেশকে জল দেওয়ার কোনো আইনি দায়িত্ব থাকবে না। তখন থেকে ভারত নিজের ইচ্ছামতো গঙ্গার জল অন্যদিকে ঘুরিয়ে নিতে পারবে পুরো স্বাধীনতা পেয়ে। পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলোতে খালের মাধ্যমে জল নিয়ে যাওয়া যাবে। এতে ভারতের লাভ হবে। দেশের যেসব এলাকায় এখনই জলের সমস্যা, সেখানে এই জল কাজে লাগবে। কিন্তু বাংলাদেশের অবস্থা তখন খুব বিপজ্জনক হয়ে উঠবে। ভারত জল কমিয়ে দিলে বা বন্ধ করে দিলে বাংলাদেশের কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশের কৃষি পদ্মা নদীসহ অনেক নদীর ওপর নির্ভরশীল। সেই নদীগুলোতে আসা জলের উৎস সরাসরি ভারতের গঙ্গা নদী থেকে। কৃষি ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশে খাদ্য উৎপাদন বিশাল পরিমাণে কমে যাবে। তাতে পুরো দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। ধান, ডালের মতো প্রধান খাদ্যশস্য সেখানকার কৃষকরাই উৎপাদন করে। তবু দেশের সব চাহিদা মেটাতে ভারতসহ অন্য দেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। এখনই যেখানে যথেষ্ট নয়, সেখানে দেশীয় উৎপাদন আরও কমলে বাংলাদেশের বেঁচে থাকাটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই বিষয়টা বাংলাদেশ সরকার ভালোভাবে জানে, তাই গঙ্গা নদীর চুক্তি আবার চালু রাখার জন্য ভারতকে বারবার অনুরোধ করছে। কিন্তু বাংলাদেশের মিডিয়া যেমন বলছে, ভারত এই বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। সম্প্রতি আসা রিপোর্টগুলোতে ভারত নতুন করে জলের চাপ নীতি বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 2025 তারিখে আসা রিপোর্টগুলোতে এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন আসল প্রশ্ন, 2026-এর পর বাংলাদেশ কি সত্যিই একটা বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে? ভারত ফোন তোলা বন্ধ করে দিয়েছে, চিঠির উত্তর দিচ্ছে না, এভাবে বাংলাদেশকে পাকিস্তানের মতো অবস্থায় ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে কি? সত্যি কথা হলো, এই পরিস্থিতির জন্য বাংলাদেশ নিজের হাতেই দায়ী। কিছু ভারতীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী সিন্ধু নদীর চুক্তির পর এখন গঙ্গা নদীর চুক্তিতেও ভারত বড় পরিবর্তন আনতে চায়। লক্ষ্য একটাই, বাংলাদেশের ওপর কড়া চাপ সৃষ্টি করা। 2024-এর জুন মাস থেকেই ভারত স্পষ্ট করে বলেছে, আগের কংগ্রেস সরকারগুলো যে ভুল করেছে আমরা সেটা আর করব না। বাংলাদেশের সঙ্গে করা পুরনো গঙ্গা চুক্তি ভুল নীতিতে হয়েছে, এই সরকার সেটা মেনে নেবে না। তাই চুক্তিটাকে নতুন শর্তে আলোচনা করতে হবে, এমন চাপ ভারত এনেছে। এই সব ঘটনার জন্য মোহাম্মদ ইউনূস সরকারও দায়ী। গত বছর জানুয়ারি মাসে ভারতের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে তিস্তা নদী প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার চীনের কাছে গিয়েছিল। লক্ষ্য খুব স্পষ্ট, ভারতের সবচেয়ে সংবেদনশীল চিকেন নেক এলাকার কাছে চীনকে নিয়ে আসা। মার্চ মাসে ইউনূস সরকার খোলাখুলি ঘোষণা করেছে, ভারত আমাদের শত্রু, তাই তিস্তা প্রকল্প থেকে ভারতকে বাদ দিয়েছি। এখন চীনই এই প্রকল্প দেখবে। সেই সময় বাংলাদেশের মিডিয়ায় ভারত বিরোধী হেডলাইন বড় করে এসেছে। আসলে চীন খুব সতর্কতার সঙ্গে চলেছে, ভারতকে সরাসরি উস্কানি দেয়নি। তিস্তা বাংলাদেশের নদী, তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সহযোগিতা করব, এটুকুই বলেছে। কিন্তু আসল কথা অন্য। তিস্তা প্রকল্পের জন্য বাংলাদেশ চীনের কাছে 6,700 কোটি টাকা ঋণ চেয়েছে। ঋণ পাওয়ার পর সেই টাকা ভিতরে ভাগ করে নিয়ে পরে দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল ইউনূস সরকারের, এমন অভিযোগ আছে। মানুষ শুধু ভারত বিরোধী স্লোগানে খুশি হয়ে যাবে, কেউ প্রশ্ন করবে না, এই বিশ্বাস ছিল তাদের। চীনের লাভ স্পষ্ট,
উচ্চ সুদে ঋণ দেবে, প্রকল্প থেকে অতিরিক্ত লাভও আসবে। ইউনূস সরকার বদলালেও ঋণ শোধ করতে হবে পরের সরকারকেই। 2024 সেপ্টেম্বরে চীন টেকনিক্যাল টিম পাঠিয়েছে বাংলাদেশে। সম্প্রতি চীনের রাষ্ট্রদূতকে তিস্তা নদীর এলাকায় নিয়ে গিয়ে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে, সেখানেই বাংলাদেশ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। তিস্তা নদী বাংলাদেশের, তারা নিজের নদীতে যা সিদ্ধান্ত নেবে সেটা তাদের অধিকার। একইভাবে গঙ্গা নদী ভারতের এলাকায়, ভারতও নিজের নদীতে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেবে। 2024 পর থেকে তিস্তা প্রকল্প শুরু হওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের সঙ্গে কোনো যৌথ আলোচনায় রাজি হয়নি। এখন পরিস্থিতি পুরোপুরি হাতছাড়া হওয়ার পর বাংলাদেশের কাছে আসল সত্যি বোঝা যাচ্ছে। ভারত জল কমালে বা অসময়ে বেশি ছেড়ে দিলে বাংলাদেশ খুব ক্ষতিগ্রস্ত হবে। একেই বলে নিজের হাতে নিজে সমস্যা ডেকে আনা। এখন এই পুরো বিষয়টা আমরা গভীরভাবে দেখি। এই সমস্যার শুরু 1970-এর দশকেই। 1975 সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরি করে। সেই বাঁধ গঙ্গার জল হুগলি নদীতে ঘুরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা বাংলাদেশে জলের অভাব তৈরি করে। কৃষকরা চাষ করতে পারেনি, পদ্মা নদী শুকিয়ে গেছে। সেই সময় বাংলাদেশ তীব্র প্রতিবাদ করেছে। 1977 সালে একটা অস্থায়ী চুক্তি হয়, কিন্তু সেটা মাত্র 5 বছরের। তারপর 1982 সালে শেষ। তারপর থেকে 1996 পর্যন্ত আলোচনা, বিতর্ক। ভারত নিজের রাজ্যের চাহিদা দেখে, বাংলাদেশ নিজের কৃষি বাঁচাতে চায়। শেষে 1996 সালে গঙ্গা জল ভাগাভাগির চুক্তি সই হয়। সেটা 30 বছরের, অর্থাৎ 2026 ডিসেম্বর পর্যন্ত। চুক্তি অনুযায়ী শুষ্ক মরশুমে জল ভাগ করতে হবে। ফারাক্কায় 35,000 থেকে 40,000 কিউসেক বাংলাদেশকে দিতে হবে। কিন্তু এই চুক্তিতে ত্রুটি আছে। জলবায়ু পরিবর্তনের কারণে জলের প্রবাহ কমছে। 2016-18 সালে বাংলাদেশ কম জল পেয়েছে, কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন 2026-এর শেষ। ভারত নতুন শর্ত চায়, বাংলাদেশ পুরনোটা চালিয়ে যেতে চায়, কিন্তু আলোচনা এগোচ্ছে না। কেন? এখানেই তিস্তার কথা আসে। তিস্তা নদী ভারতে সিকিম, পশ্চিমবঙ্গ দিয়ে বয়ে যায়। বাংলাদেশে 21% এলাকা উর্বর করে। 1972 সালে ইন্ডো বাংলা জয়েন্ট রিভার কমিশন গঠিত হয়। 1983 সালে অস্থায়ী চুক্তি, ভারত 39%, বাংলাদেশ 36%। কিন্তু সেটা কখনো কার্যকর হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধিতা করেছেন, নিজের রাজ্যে জল দরকার বলে। 2011 সালে প্রায় চুক্তি হয়ে গিয়েছিল, কিন্তু মমতা আটকে দেন। তারপর থেকে আটকে আছে। এখন বাংলাদেশ চীনের দিকে ঝুঁকেছে। 2020 সালে চীন $1 বিলিয়ন ঋণের প্রস্তাব দেয়। তিস্তা মাস্টার প্ল্যান, বাঁধ, সেচ। কিন্তু এটা ভারতের জন্য হুমকি। তিস্তা শিলিগুড়ি করিডোরের কাছে। চিকেন নেক ভারতের উত্তর পূর্বকে যুক্ত করার সরু পথ। চীন সেখানে অবকাঠামো তৈরি করলে কৌশলগত হুমকি। 2024 সালে ইউনূস সরকার গঠিত হবার পর চীনের সঙ্গে ডিল ত্বরান্বিত হয়েছে। মার্চ 2024-এ ইউনূস চীন সফর। 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে। সেপ্টেম্বর 2024-এ চীনের টেকনিক্যাল টিম এসেছে। বাংলাদেশ মিডিয়া ভারত বিরোধী প্রচার, ভারত শত্রু বলে। কিন্তু চীন সতর্ক, বাংলাদেশের সিদ্ধান্ত বলে শুধু বলেছে। এখন ইউনূস সরকার আসার পর সমস্যা আরও তীব্র হয়েছে। 2024 অগাস্টে শেখ হাসিনার সরকার পড়ে যায়। ইউনূস অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা। তারপর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপড়েন। ইউনূস সেপ্টেম্বর 2024-এ তিস্তা সমস্যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করতে হবে বলেছে। কিন্তু চীনের সঙ্গে গভীর সম্পর্ক। চীন সফরে উত্তর পূর্ব রাজ্য নিয়ে মন্তব্য ভারতের জন্য বিরক্তি। বাংলাদেশ এখন পাকিস্তানের কাছাকাছি। জলের সমস্যায় জাতিসংঘ নীতি চাইছে, কিন্তু ভারত নীরব। 2025 সালে 2 দেশের টিম হাইড্রোলজি মূল্যায়ন করেছে, কিন্তু অগ্রগতি নেই। বাংলাদেশ 40,000 কিউসেক চাইছে, আরও 14টা নদীর ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। ভারত নতুন ফ্রেমওয়ার্ক চায়, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সহ। এখন প্রভাব দেখি। গঙ্গা চুক্তি শেষ হলে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল খরায় পড়বে। কৃষি 60% অর্থনীতি। 40 মিলিয়ন মানুষ তিস্তার ওপর নির্ভরশীল। জলের অভাবে ধান উৎপাদন 20 থেকে 30% কমবে। খাদ্য আমদানি বাড়বে। এখনই ভারতের ওপর নির্ভরশীল। অর্থনৈতিকভাবে বাংলাদেশের জিডিপি 5 থেকে 10% ক্ষতি। মানুষের ওপর অভিবাসন, খাদ্য অসুরক্ষা। ব্যবস্থার ওপর জল ব্যবস্থাপনা ভেঙে পড়া। ভারতের জন্য পশ্চিমবঙ্গ, বিহার লাভ, কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি। চীনের প্রবেশে ভূ রাজনৈতিক উত্তেজনা। বাংলাদেশ নিজের হাতে এই সমস্যা ডেকে এনেছে। এখন ভারতের নীরবতা একটা কৌশল।
2026-এর পর কি হবে? বাংলাদেশ কি বিপর্যয়ের মুখোমুখি হবে? এই নদীগুলো অস্ত্র হয়ে উঠবে? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানান।